চোখের সামনে কাচের এই শোপিসটা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। সেদিকে এক ধ্যানে তাকিয়ে আছে আমি। বুকের ভেতর টিপ টিপ আওয়াজ করছে। খারাপ কিছু যে হতে চলেছে তার পূর্বাভাস এইটা। ওয়াক অন ইট। হঠাৎ এমন হুম করে কিছুটা কেঁপে উঠলাম আমি। পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইলাম নিজের জায়গায়। কথা কানে যাচ্ছে না মিসেস জিওন? এই জিওন জাঙ্কুক এক বাক্য দ্বিতীয়বার উচ্চারণ করতে পছন্দ করে না, তা ভালো করে জানো তুমি। মাথাটা সামনে উঁচিয়ে তাকালাম। এক সুদর্শন যুবক আমার দিকে তাকিয়ে। এই দৃষ্টিতে কি আছে জানি না, শত কষ্ট পাওয়ার পরও ওই চোখ জোড়ার দিকে তাকানো মাত্র সব কষ্ট, ব্যথা, মান, অভিমান সব যেন নিমিষেই উধাও হয়ে যায়। এই যেন এক ম্যাজিক। জাঙ্কুক আমার দিক থেকে নজর সরিয়ে নিলেন, বেড়ে গিয়ে বসলেন। শান্ত স্বরে আবার বলল, এর উপর দিয়ে হেঁটে যাও। জাঙ্কুকের দিকে করুণ দৃষ্টিতে তাকালাম আমি। এসব কেমন শাস্তি দিচ্ছেন উনি আমাকে? ওনার চোখে না আছে দয়া মায়া, না আছে কোনো অনুশোচনা। আর কিছু না ভেবে শাড়িটা উঁচু করে ধরলাম। এক পা এক পা করে ভাঙা কাচের সামনে গিয়ে দাঁড়ালাম। এই কাজটা আমাকে করতেই হবে, তাই আর বিলম্ব করে লাভ নেই। এইদিকে জাঙ্কুক তের কাজগুলো খুব মনোযোগ দিয়ে পরখ করছে। জাঙ্কুক মনে মনে ধরেই নিয়েছে এই কাজ তের কাম্য নয়, তাই কোনো প্রকার ভঙ্গিমা না করে টেবিল থেকে ল্যাপটপটা হাতে নিল। হঠাৎ এক ক্ষীণ চিৎকার কানে বাজলো জাঙ্কুকের। পাশে তাকিয়ে জাঙ্কুক হকচকিয়ে গেল। বিশ্বাস হচ্ছে না তার, তে সত্যি কাচের উপর পা রেখেছে। কিছু না ভেবে দ্রুত সেখানে চলে গেল। এক পা কাচের উপর ফেলতে পা অবশ হয়ে আসছে, আরেক পা ফেলতে নিবে তখনই নিজেকে শূন্যে ভাসতে দেখেতে চোখ দুটো ঝাপসা হয়ে এসেছে। জাঙ্কুকের মন তাহলে এতটা কঠিন নয়। এমনও তো হতে পারে আমি তার মনে জায়গা করে নিতে পারছি। আর কিছু ভাবতে পারলাম না। চোখ জোড়া নুয়ে এলো আমার, জ্ঞান হারালাম বোধহয়। জাঙ্কুক দেখে কোলে করে বেডে শুয়ে দিল। পায়ের দিকে তাকিয়ে জাঙ্কুকের নিজেরই আত্মা কেঁপে উঠল। জাঙ্কুক ফোনটা হাতে নিয়ে ডক্টরকে তাড়াতাড়ি আসতে বললেন। ধীরে ধীরে চোখ খুলে তাকালাম আমি। আশেপাশে কাউকে দেখতে পেলাম না। জানালার বড় সাদা পর্দা ভেদ করে লালচে রোশনি আসছে। তার মানে এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। পায়ের দিকে তাকিয়ে কিছুটা অবাক হলাম। কি সুন্দর করে পায়ে ব্যান্ডেজ বাঁধা। বাম পায়ে কাজ ঢুকেছিল, তাই শুধু বাম পায়ে ব্যান্ডেজ। আর মনে হাসলাম আমি। জাঙ্কুক, আপনিও না পারেনও বটে। এই আমাকে এত কষ্ট দেন, তারপর নিজেই এত যত্ন নেন আমার। আমার অতীতের মতো আপনি নন। আমার অতীত বাইরে থেকে যতটা প্রাণবন্ত ছিল, ভেতরে ঠিক ততটাই বিষাক্ত ছিল। কিন্তু আপনি বাইরে দিয়ে কঠোর হলেও ভেতর থেকে তার থেকে বেশি যত্নশীল। আমি জানি একদিন আপনি আমার স্ত্রী হিসাবে মেনে নেবেন। বেড থেকে ধীরে নেমে পড়লাম নিচে। কষ্ট করে দরজার সামনে গেলাম আমি। আশেপাশে কেউ নেই, জাঙ্কুককেও দেখতে পারছি না। এই বাড়িতে জাঙ্কুক, বাবা আর আমি ছাড়া কেউ নেই। আজ তো বাবাই বাসায় নেই। জাঙ্কুকও কি এখন বাইরে চলে গেল? একটু উদাস হয়ে বাম পাটা উঁচু করে কষ্ট করে পেছনে ঘুরলাম। তখনই পাশের রুম থেকে কারো চেঁচামেচির আওয়াজ কানে আসলো আমার। কষ্ট করে হলেও সেই ঘরের কাছে গেলাম আমি। অতি সাবধানে দেয়াল ঘেঁষে দাঁড়ালাম। ভেতরে বাবা আর জাঙ্কুক কথা বলছে। আরই পাতা ভালো না, তবুও কৌতূহলের জ্বালায় না পেরে আর থাকতে পারলাম না। ভিতরে বাবার মুখে যা শুনলাম তাতে আমার পায়ের নিচে মাটি সরে গেল। চোখ ঝাপসা হয়ে আসলো। টপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো গাল বেয়ে। আমি কি তাহলে এতটাই অসহায়? আমার অতীত যে ধোঁকা আমায় দিয়েছে, আমার বর্তমানে কি তাই করবে? ভবিষ্যতে কি আছে আমার জন্য? এই মেয়ে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পায়ের এমন অবস্থা, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো? আমার সামনে এসে কথাগুলো বলল জাঙ্কুক। আমি বেলকনিতে দাঁড়িয়ে তাদের কথাগুলো এতক্ষণ যাবৎ ভাবছিলাম। পায়ে যে ব্যথা পেয়েছি তার দিকে আমার কোনো হিলদুলি নেই। জাঙ্কুকের দিকে করুণ চাহনি দিলাম। আমাকে দয়া আর সম্মান রক্ষায় বিয়ে করেছেন মিস্টার জিওন জাঙ্কুক। অন্যদিকে মুখ ঘুরিয়ে জিজ্ঞাসা করলাম। তের এমন প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল জাঙ্কুক। কি বলতে চাইছো তুমি? আমি আপনার আর বাবার সব কথা শুনেছি। আমার কাছ থেকে আর কিছু লুকাবেন না। আমার অন্তত এই সত্যটুকু জানার অধিকার আছে। কেন বিয়ে করলেন আমাকে? অশ্রুসিদ্ধ নয়নে তাকালাম তার দিকে। কি হলো বলুন, দয়া করে বলুন আমাকে। দায়িত্ববোধের কারণে বিয়ে করেছেন? এক আঙুল নিজের দিকে তাক করে বললাম।
চোখের পানি ছলছল করছে, খুব করে চাইছে মন। জাঙ্কুক বলো না। নাতে, আমি তোমাকে কোনো দয়া বা দায়িত্ব রক্ষায় বিয়ে করিনি। আমার মনে তোমার জন্য কিছু আছে। হ্যাঁ, আমি তোমায় দয়া করে বিয়ে করেছি। আমার বাবার কথা আর সম্মান রক্ষার্থে তোমায় বিয়ে করেছি। তোমার জন্য আমার মনে না কিছু ছিল, আর কিছু না আছে। তুমি এখন আমার কাছে শুধুমাত্র একটা দায়িত্ব, শুধুই এক দায়িত্ব, এর চেয়ে বেশি কিছুই না। বুঝলে তুমি? চলে গেল জাঙ্কুক। ধপ করে বসে পড়লাম মাটিতে। বাঁধ ভেঙে অঝরে গড়িয়ে পড়ছে শত শত অশ্রুকণা। কেন করলে তুমি আমার সাথে আল্লাহ এমন? আমি তো শুধু একটুখানি ঠাঁই চেয়েছিলাম ওই মানুষটার মনে, কিন্তু সেটাও তুমি দায়িত্ব, সম্মান রক্ষা এইসব নাম দিয়ে দিলে। আমি কি দোষ করেছি জাঙ্কুক? চিৎকার করে ধুকরে কেঁদে উঠল তে। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে জাঙ্কুক। তার রাগ লাগলে বা কোনো কিছু নিয়ে ডিপ্রেস থাকলে এমনটা করে সে। মরলে মরবো, তার আগে মনের শান্তি দরকার, এই কথা ভাবে জাঙ্কুক। হঠাৎ একটা বাচ্চা ছেলে জাঙ্কুকের গাড়ির সামনে চলে আসলো। তা দেখে জাঙ্কুক জোরে ব্রেক কষলো। সামনের দিকে তাকিয়ে বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। আর একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তড়ি ঘড়ি গাড়ি থেকে নেমে ছেলেটার কাছে গেল। বাচ্চাটার বয়স কম জোর 5 বছর হবে। জাঙ্কুক গিয়ে দেখলো বাচ্চাটা কান্না শুরু করে দিয়েছে। কোলে তুলে নিল তাকে। এটা ওটা বলে বাচ্চার কান্না থামানোর ব্যর্থ চেষ্টা করলো সে। আপনি কি এই বাচ্চার বাবা? কেমন বাবা আপনি? আপনার এতটুকু একটা বাচ্চাকে এরকম রাস্তায় ছেড়ে দিয়েছেন। আর একটু হলেই তো ছেলেটার কোনো ক্ষতি হয়ে যেতে পারত। একটু কমন সেন্স নেই? সরি ভাই, আসলে ওকে আমি আটকে রাখতে পারিনি। এই রাস্তার অপর পাশে আমাদের বাসা। এইটুকুনি বাচ্চা তার মাকে খোঁজার জন্য প্রতিদিনই আমার দৃষ্টির অগোচরে বাসা থেকে বেরিয়ে যায়। ও তো আর বোঝে না ওর মা আমাদের ছেড়ে চলে গেছে। টাকার লোভ মানুষকে এতটা নির্মম আর স্বার্থপর করে তোলে যে এমন একটা ফুটফুটে বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে গেল। লোকটি কেঁদেই ফেললো। এই দৃশ্য দেখে জাঙ্কুকের চোখের কোণে পানি জমে গেছে। এইসব কারণে, ঠিক এইসব কারণেই আমি কোনো মেয়েকে বিশ্বাস করতে পারি না। অনুভূতি তো দূরস্থান। যেখানে নিজের মা টাকার কারণে তার সন্তানকে ছাড়তে পারে, সেখানে অন্য এক মেয়ে তো কিছুই না। যে মেয়েকে আমি আমার মন প্রাণ দিয়ে ভালোবাসবো, যাকে আমার সবটুকু উজাড় করে দেব, যার প্রতি আমার আসক্তি থাকবে, সেও যে দিন শেষে আমাকে ছেড়ে চলে যাবে না, তার কি গ্যারান্টি আছে? শূন্য জীবনী শ্রেয়। এই জাঙ্কুকের আর কাউকে লাগবে না। ভালোবাসে জাঙ্কুক। আমার ভালোবাসা কি গ্রহণ করবেন না কখনো আপনি? আপনার দেওয়া শত কষ্টের মাঝেও আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। জাঙ্কুকের একটা ঘুমন্ত ছবির দিকে তাকিয়ে কথাগুলো বলছেতে। এই ছবিটা কিছুদিন আগেই তুলেছে সে। সেদিন জাঙ্কুকের জ্বর হয়েছিল। ছবিতে একদম বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে জাঙ্কুক। আচমকা কারো দরজা ঠেলতে দেখে তড়ি ঘড়ি ছবিটা পাশে টেবিলে রেখে ল্যাপটপের নিচে রেখে দিল তে। শুকনো ঢোকিল। জাঙ্কুক এসে পড়েছে। জাঙ্কুকের মুখের দিকে তাকাতে তের চোখ মুখ ছোট হয়ে গেল। কেমন অস্থির ভাব জাঙ্কুকের চোখে মুখে। টি শার্ট বের করছিল জাঙ্কুক। তেকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে যায় জাঙ্কুকের। এইভাবে তাকিয়ে আছো কেন? ছেড়ে দেখোনি কোনোদিন? এবার একটু ভাব নিয়ে জাঙ্কুক বলল, নাকি আমার মতো এমন হ্যান্ডসাম আর কিউট ছেলে দেখোনি? এইবার তের দিকে ঘুরে বাঁকা হাসি দিল জাঙ্কুক। আমি তো শুকনো ঢোক গিলছি একের পরে। কি বলছে উনি এসব? পাগল হয়ে গেছে নির্ঘাত। নাক মুখ কুচকে বিরক্তির আভা ফুটিয়ে তুললাম মুখে। জাঙ্কুক চলে গেল বাথরুমে। আমি বসে বসে ফোন টিপছি। আজ আমার কোনো কাজ নেই। পায়ে ব্যথার কারণে সারাদিন শুধু শুয়ে বসে কাটালাম। হঠাৎ জাঙ্কুক আমার সামনে এসে দাঁড়ালেন। আমি তো পুরো ভূত দেখার মতো ছিটকে গেলাম। হাত থেকে ফোন বিছানায় পড়ে গেল। বাথরুম থেকে কখন বের হলেন উনি? ওনার হাত আমার দিকে বাড়াতে লাগলেন। আমি ভয়ে শেষ। আমাকে কি চড় মারবেন নাকি? কিন্তু আমি তো কিচ্ছু করিনি। খেয়াল করলাম জাঙ্কুক আমার পাশের টেবিল থেকে ল্যাপটপটা নিতে যাচ্ছেন। হাফ ছাড়লাম পরক্ষণই মনে পড়লো, এই রে, আমি তো সেখানে ছবিটা রেখেছিলাম। জাঙ্কুক ল্যাপটপটা উঠাতে নেবেন, সেই মুহূর্তে আর কিছু না ভেবে জাঙ্কুককে এক টান দিলাম। জাঙ্কুক এসে আমার উপর পড়লেন। সাথে সাথে ঠোঁট জোড়ার উপর তার ঠোঁট মিলিয়ে গেল। সাথে সাথে চোখ মুখ খিচে বন্ধ করে নিলাম আমি। এর জন্য আবার আমাকে শাস্তি পেতে হবে? তে
কি কি কানের পর্দা ফাটিয়ে দিবেন তো, এইভাবে কে চেঁচায়? কানে দু হাত দিয়ে চোখ মুখ খিচে বন্ধ করে বললাম, জানি এখন আমার হাল বেহাল করে ছাড়বে। জাঙ্কুক চুপচাপ কোনো কথা না বলে এইভাবে চোখ বন্ধ করে বসে আছি। কিছুক্ষণ বসে থাকার পর জাঙ্কুকের কোনো প্রকার প্রতিক্রিয়ার আভাস না পেয়ে পিটপিট করে তাকালাম আমি। সারা ঘরের চোখ বুলিয়ে দেখলাম উনি নেই। পাশে তাকিয়ে দেখি ল্যাপটপটাও আগের জায়গাতেই আছে। তাড়াতাড়ি করে ল্যাপটপের নিচ থেকে ছবিটা সরিয়ে নিলাম। কিন্তু জাঙ্কুক কোথায় গেলেন? বেলকনিতে আসতে। জাঙ্কুক বেলকনি থেকে ডাকছেন আমায়, কিন্তু কেন? আবার কি করবেন উনি এত রাতে আমার সাথে? আকাশের চন্দর বিলাস করতে নিশ্চয়ই ডাকছেন না উনি। তাহলে কেন ডাকলেন? নিজের না কামড়াতে কামড়াতে ভাবছি আমি। এর মাঝে আবার ডাক পড়লো। কি হলোতে? আসতে এত সময় লাগছে কেন? নাকি চাও আমি তোমায় কোলে করে এখানে নিয়ে আসি? এই না না, আমি আসছি, একটু চেঁচিয়ে বললাম আমি। শুকনো ঢোক গেলে বেলকনির দিকে অগ্রসর হলাম। আমায় ডাকছিলেন? জাঙ্কুক পেছনে ঘুরলো। তেকে এইভাবে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হাসি পেল জাঙ্কুকের। আজকাল তেকে এইভাবে ভয় পেতে দেখে ভালোই লাগে তার। হ্যাঁ ডেকেছি, আজকে রাত তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে। কি? এইভাবে রিয়েক্ট করার কিছু নেই। তুমি যেসব উদ্ভট কাজ করো তাতে তোমার এইরকম শাস্তি প্রাপ্য। একটু লজ্জা লাগলো আমার, বুঝতে পারলাম তখন ওই রকম করার জন্য এই শাস্তি দিচ্ছেন জাঙ্কুক আমায়। নিজের বউয়ের থেকে তো চুমু পেলে, তাহলে আবার শাস্তি দেওয়া লাগে? রসকস বলতে কিচ্ছু নেই এই ব্যাটার। করুণ দৃষ্টিতে তাকালাম জাঙ্কুকের দিকে। আমি এখানে দাঁড়িয়ে কিভাবে থাকবো? আমার পায়ে তো ব্যথা, বেশিক্ষণ দাঁড়াতেই তো পারছি না, আর এখানে তো ব্যথা করে প্রচুর। তে তুমি কি আমাকে এতটাই নির্মম মনে করতে পারলে? উজ্জ্বল মুখে তাকালাম তার দিকে। মনে মনে ভাবছি তার মানে জাঙ্কুক মাফ করে দিল আমায়। মুখে প্রকাণ্ড বড় একটা হাসি ঝুলাতে নেব, তখনই জাঙ্কুকের কটাক্ষ এক কথায় নুয়ে গেল আমার সেই হাসি। তুমি দাঁড়াতে না পারো, বসতে তো আর কোনো সমস্যা নেই। বাঁকা আসলো জাঙ্কুক। জাঙ্কুক ভাবছে, তে আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু আমি চাই না তুমি তোমার ভালোবাসার মায়ায় আমাকে ফেলো। এই দুনিয়া বড্ড বেশি স্বার্থপর। আমাকে নিজের মায়ায় ফেলে যদি তুমি পাড়ি দাও অন্য কারো হাত ধরে, এর থেকে ভালো তুমি আমায় ঘৃণা করো। আমার প্রতি তোমার অনুভূতিগুলোকে আর বাড়তে দিও না, তাহলে সব ভালো হবে। তুমি নিজে থেকে যেদিন মুক্তি চাইবে সেদিন মুক্তি দিয়ে দিব তোমায়। নিজে থেকে চাইলেও তোমায় ছাড়তে পারছি না এখন আমি। বাবাকে কথা দিয়ে তোমার দায়িত্ব নিয়েছি আমি। বাবার কথা আমি ভঙ্গ করতে পারবো না। কিন্তু তুমি যদি বাবাকে বলো আমার সাথে আর থাকতে না চাও, তাহলে বাবা তা মেনে নেবেন। আমাদের বিয়ের 3 মাস হতে চললো, কিন্তু তোমাকে কতভাবে আঘাত করলাম আমি, কিন্তু তাও তুমি আঠার মতো আমার সাথে লেগেই আছো। এত কষ্ট সহ্য করেও বাবাকে আমার নামে কোনো নালিশ পর্যন্ত করছো না। জাঙ্কুক তের দিকে খানিকটা ঝুঁকে দোলনার দুপাশে হাত রাখলো। তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এনজয় দ্য নাইট মিসেস জিয়ন। এই বলে এক চোখ টিপ মেরে বাঁকা এসে চলে গেল জাঙ্কুক, আর বেলকনির দরজাটাও ঘরের ভেতর থেকে আটকিয়ে দিল। আমি হতভম্বের মতো তাকিয়েছি জাঙ্কুকের কাণ্ডের দিকে। নাক টেনে বললাম, হুহ পচালোক একটা, তুই যতই কষ্ট দে আমায়, এতে ছেড়ে যাওয়ার পাত্রী নয়। বলে আবারও নাক টানলো তে। জাঙ্কুক দরজার পাশে হেলান দিয়ে চুলগুলো সেট করে বলল, কিন্তু আমিও দেখবো মিসেস জিয়ন, কতদিন আমার এই টর্চার সহ্য করতে পারো। এক লম্বা হাই তুলে ঘরের লাইট অফ করে দিল। জাঙ্কুক বেডে গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়লো, আর 7-5 না ভেবে ঘুমের দেশে পাড়ি দিল সে। বসে বসে মশা তাড়াচ্ছি আমি। আশেপাশে দূর থেকে রাস্তার ল্যাম্পপোস্টের ক্ষীণ আলো আর তার সাথে কুকুরের ডাক ভেসে আসছে। চোখ বন্ধ করে আল্লাহ নাম নিচ্ছি। হঠাৎ ঝপ করে বৃষ্টি নামা শুরু হলো। জাঙ্কুক কি ভিতর থেকে একটু বুঝতে পারছে না বাইরে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে? আমি একা একটা মেয়ে ভয় পাবো না? বৃষ্টি তার আপন গতিতে গড়িয়ে যাচ্ছে। ভেবেছিলাম জাঙ্কুক আসবে, কিন্তু আসলেন না। মনে একটু একটু করে অভিমানের মেঘ জমতে লাগলো। আমার এই অভিমান কার জন্য? এক অনুভূতিহীন মানুষের জন্য। তার উপর অভিমান করে আদৌকে লাভ আছে? আমার বিবেক আমায় প্রশ্ন ছুড়ল। জাঙ্কুকের ঘুম সেই কখন ভেঙে গিয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে, সেটাও সে টের পাচ্ছে।
তার ইচ্ছে করছে বেলকুনিতে গিয়ে তেকে ঘরে নিয়ে আসতে, কিন্তু তা করছে না সে। এখন সাথে সাথে গেলে তে ধরে নিবে জাঙ্কুকের মনে তের জন্য কিছু আছে, কিন্তু এইটা সে হতে দিতে চায় না। সে চায় তে তাকে ঘৃণা করুক, প্রচুর ঘৃণা করুক, যেন তে জাঙ্কুককে ছেড়ে দিতে বাধ্য হয়। অনেকক্ষণ হয়ে গেল, বাইরে বৃষ্টির বেগ কিছুটা কমেছে। জাঙ্কুক ধীর পায়ে বেলকুনির দরজার কাছে গেল। দরজা ঠেলে সেখানে যেতে জাঙ্কুক থমকে গেল এক অজানা ভয়ে। তে মেঝেতে পড়ে আছে, তার ঘাড়ে রক্ত। জাঙ্কুক তেকে কোলে করে নিয়ে রুমে আসলো, সাবধানে বেডে শুয়ে দিল। তের মুখপানে এক ধানে তাকিয়ে আছে, এই জন্য এক ঘোর লাগানো দৃষ্টি। শুকনো ঢোক গেল। জাঙ্কুক, কি হচ্ছে কি আমার? আমি এই মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়ছি না তো? তের পাশের মেঝেতে বসে পড়ল জাঙ্কুক। তে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। কি মায়াবিনী লাগছে এই মেয়েটাকে। তের কপালে আসা চুলগুলো হাত দিয়ে কানে ঘুরে দিল জাঙ্কুক। তখনই তার নজর পড়ল তের গলার পাশে কানের ঠিক নিচের অংশটুকে কামড়ের দাগ। জাঙ্কুক ভালোভাবে পরখ করে দেখলো রক্ত লেগে আছে সেই অংশটুকুতে। এটা কিসের কামড়ের দাগ তা বুঝতে পারছে না জাঙ্কুক। পকেট থেকে ফোন বের করে পরপর 3টা ছবি তুলে নিল তের ক্ষত স্থানটুকুর। জাঙ্কুকের এক বন্ধু আছে, ওর এই ব্যাপারে খুব অভিজ্ঞতা আছে। ওকে দেখলেই বলতে পারবে কিসে কেটেছে তেকে। জাঙ্কুক নিজেও একজন ডক্টর, তবে এই কাটার দাগ কিসের হতে পারে তা বুঝতে পারছে না। তেকে একটু চেক আপ করে নিয়েছে জাঙ্কুক। তের শরীর দুর্বল, কিন্তু এই কামড়ানোর ফলে তের শরীরে কোনো বিষক্রিয়া বা সাইড এফেক্ট কিছুই লক্ষ্য করছে না জাঙ্কুক। 1 ঘন্টা হয়ে গেছে। তের শরীর স্বাভাবিক দেখে স্বস্তি পেল জাঙ্কুক। তের প্রতি এই কেমন অনুভূতি জাগছে আমার মনে। আমি দুর্বল কেন হয়ে পড়ছি ওর প্রতি? ওর কষ্টে আমার কেন কষ্ট হচ্ছে? না, এইসব কিছু আর বাড়াতে দেওয়া যাবে না। তে একটু সুস্থ হলে ওকে কিছুদিনের জন্য আমার থেকে দূরে সরিয়ে রাখবো। হ্যাঁ, এটাই সঠিক হবে। রাত 3টা ছুঁই জাঙ্কুকের চোখ ঘুমে ভেঙে পড়ছে। জাঙ্কুক তের পাশে কাঁচামুচো হয়ে শুয়ে পড়ল, যতটা সম্ভব দ্রুত বজায় রেখে। সকালে জাঙ্কুকের আগে আবার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ঘাড়ে অসম্ভব ব্যথা অনুভব করি। গলার পাশে হাত দিলে তরল কিছু আমার হাতে লাগে। হাত সামনে এনে চোখ আমার বড় বড় হয়ে যায়। ঘর কাঁপানো চিৎকার দিয়ে বসি। তের চিৎকারে ধরপড়িয়ে উঠে বসলো জাঙ্কুক। কি হয়েছে? জাঙ্কুকের চোখ লাল টকটক হয়ে গেছে। ঘুম হয়নি দেখিয়ে বোঝা যাচ্ছে। রক্ত। কাঁপা কাঁপা গলায় বললাম জাঙ্কুকের দিকে। আমার হাত বাড়িয়ে দেখালাম হাতে রক্ত। জাঙ্কুক প্রথম বুঝতে পারলো না তে কি বলছে। হাত দিয়ে চোখ কসলালো। তারপর তের হাতে রক্ত দেখে তার মনে পড়লো কালকে রাতের কথা। জাঙ্কুক তেকে কাল রাতে সব ঘটনা বলল। তে, তুমি কাল অজ্ঞান হয়ে গেছিলে কি করে? আর তোমার গলায় এটা কিসে কামড়ালো? তোমার কি কিছু মনে আছে? কাল রাতের কথা আমার কিচ্ছু মনে নেই। আমার পাশে কিছু একটা ছায়া দেখেছিলাম, তারপর আর কিছুই মনে পড়ছে না। আচ্ছা, উঠে ফ্রেশ হয়ে নাও। পায়ের ব্যথা আছে এখনো? আমি মাথা ডানে বামে নাড়ালাম। অর্থাৎ না। সময় স্রোতের মতো প্রবাহমান। দেখতে দেখতে কেটে গেল আরো 1 মাস। জাঙ্কুক এখন আমায় আর আগের মতো এত শাস্তি দেন না। আমাকে যে স্ত্রীর মর্যাদা দিয়েছেন সেটাও নয়। উনি ওনার মেডিকেল ডিউটি নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন, আর আমি বাসায় বাবার সাথে সারাদিন ব্যস্ত থাকি। বাবা কিছুদিন চলে গেলেন সুইজারল্যান্ডে 6 মাসের জন্য। এখন আমাকে বাসায় একাই থাকতে হয়। রাতে খাবার টেবিলে বসে আছি জাঙ্কুকের জন্য। একটু আগেই উনি এসেছেন। খাবারে মাছি দাঁড়াচ্ছি বসে বসে। আজকাল বড্ড বেশি ঘুম কাতর হয়ে গেছে, শুধু ঘুম পায়। এখনো ঝিমোচ্ছি। জাঙ্কুক নিচে এসে দেখলো তে ঝিমোচ্ছে। সোজা হয়ে বসছে, আবার ঘুমের জন্য ঝুঁকে পড়ছে তে। তের এমন অবস্থা দেখে মুচকি আসলো জাঙ্কুক। নিজেকে ঠিক করে তের সামনে গিয়ে দাঁড়ালো আর জোরে এক কাশি দিল। তে জাঙ্কুকের কাশির শব্দে ছিটকে গেল। ধান্দা করছেন নাকি? বুকে থু থু দিয়ে জাঙ্কুকের দিকে বড় বড় চোখে তাকালাম আমি। তের এই কাজটা জাঙ্কুকের মোটেও পছন্দ হলো না। নাক মুখ কুচকে নিল সে। আজ পর্যন্ত সে এই ভয় পেলে থুথু দেওয়ার লজিকটা যে কি বের করতে পারলো না। চেয়ার টেনে বসলো জাঙ্কুক। তেকে উদ্দেশ্য করে বলল, তে, তুমি তোমার নিজের বাড়ি থেকে ঘুরে আসো। তোমার যতদিন ইচ্ছা থাকতে পারো সেখানে।
হঠাৎ জাঙ্কুকের এমন কথা শুনেই যেন খারাপ লাগা কাজ করছে আমার মাঝে। বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। আমাকে ভালোবাসেন না মানলাম, তার জন্য কি আমায় এখন দেখতেও পারবেন না আপনি? নিজের থেকে দূরে সরিয়ে রাখতে চান? ঠোঁট কামড়ে ধরে চোখের পানি আটকে রেখেছি। জাঙ্কুক মুখ তুলে আর চোখে একবার তের দিকে তাকালো। আশ্চর্য ব্যাপার, তের চোখের পানি দেখে আমার কেন এত খারাপ লাগছে? তের চোখের চিকচিক করা পানি কণাগুলো দেখে আমার মনে সূচের মতো বিচ্ছে কেন। গলা দিয়ে খাবার নামতে চাইছে না। জাঙ্কুক খাবার ছেড়ে উঠে গেল। যেতে যেতেই বলল, কাল সকাল সকাল রেডি হয়ে থেকো, মেডিকেল যাওয়ার পথে তোমায় পৌঁছে দিয়ে আসবো। কথা চারটি বলে এলোমেলো পায়ে স্থান ত্যাগ করলো জাঙ্কুক। এখন না গেলে যেন নিজেকে আর সামলাতে পারবে না জাঙ্কুক। তে নিচে তাকিয়ে নিজের চোখের পানি ফেলতে ব্যস্ত। তে রুমে এসে দেখলো জাঙ্কুক বেডে হেলা দিয়ে বসে আছে, হাত দিয়ে কপালে স্লাইড করছে। আমি কোনো কথা না বলে চুপচাপ জাঙ্কুকের পাশে গিয়ে শুয়ে পড়লাম। জাঙ্কুক কপাল থেকে হাত সরিয়ে দেখলো তে তাকে পেছন ফিরে শুয়ে আছে। জাঙ্কুক কিছু না বলে লাইট অফ করে দিয়ে নিজেও শুয়ে পড়লো। সকালে তে জাঙ্কুকের সাথে একটা টু শব্দ করেনি। জাঙ্কুকের যা যা দরকার সব হাতের কাছে নিয়ে রেখেছে যেন তের কথা বলতে না হয়। জাঙ্কুকের কাছে তের আচরণটা গ্রহণযোগ্য হচ্ছে না। যে মেয়েকে এত ধমকানোর পরও সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকতো, আজকে না সে একটা কথা বলছে না। জাঙ্কুক ভালো, জাগতে হয়তো আমাকে ঘৃণা করা শুরু করে দিয়েছে। জাঙ্কুকের মন তাকে বলল, তাহলে তোর খারাপ কেন লাগছে জাঙ্কুক? তুই তো এটাই চেয়েছিলি, তে তোকে ঘৃণা করুক, তোকে ছেড়ে দিক, তাহলে এখন এসব মেনে নিতে হবেই তোকে। জাঙ্কুক এক দীর্ঘ শ্বাস ফেললো। জাঙ্কুক তেকে তার বাবার বাড়িতে নামিয়ে দিল। আর সে মেডিকেল যাওয়ার আগে তার বন্ধু জিনের সাথে দেখা করবে। সে কালকেই দেশে ফিরেছে। ফোনে জিনকে কিছু জানায়নি জাঙ্কুক, শুধু বলেছে তাকে কিছু দেখানোর আছে। জিনকে তের গলায় কামড়ের দাগটা দেখাবে আসে, আর জানবে এটা কিসের দাগ। রুমের ভেতর ঢুকেই জাঙ্কুক অবাক। বিভিন্ন কাচের বয়ামে বাদর সহ আরো বিভিন্ন প্রজাতির প্রাণী, যেগুলো প্রায় বাদরের মতোই দেখতে। কি রে জাঙ্কুক, তোর অবস্থা তো একদম সায়েন্টিস্ট, হেসে দিল জাঙ্কুক আর জিন। আচ্ছা কি যেন দেখাবি তুই? দেখি। নিজের চশমাটা ঠিক করতে করতে বলল জিন। দেখ তো আমার বউয়ের গলায় এটা কিসের দাগ আর কিভাবে কাটলো? আমি তো এমন কোনো প্রাণী ভাবতে পারছি না যারা কামড় দিলে এমন হয়ে যায়। জিনের চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। বাম হাত দিয়ে চশমাটা খুলে অস্পষ্ট সুরে বলল, ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ার বলতে কিচ্ছু হয় না। ভ্যাম্পায়ার কোথা থেকে আসবে জিন? তুই কি এসব আজগুবি কথায় বিশ্বাস করিস? তোর কি মনে হয় বাম স্ট্রোকের ড্রাকুলা উপন্যাসের কোনো সত্যতা নেই? ওখানে উল্লেখ আছে রক্তচোষার, আর রক্তচোষা মানেই ভ্যাম্পায়ার। আর ভ্যাম্পায়ার শব্দটা আজকালের শব্দ না, এটা 18 শতক থেকে প্রচলিত আর জনপ্রিয়। তুই কি ভাবিস এগুলো শুধুই মানুষের নিছক কল্পনা? আমার কাছে এগুলো নিছক কল্পনা ছাড়া কিছুই না। থাক বুঝেছি, তুই বলতে পারবি না এটা কিসের কামড়, দরকার নেই বলার। আর এর কোনো ইফেক্টও হয়নি শরীরে, তাহলে আমার আর কোনো খামোখা টেনশন করার দরকার নেই। আজ তাহলে চলে রে, মেডিকেলের রোগীরা অপেক্ষায় আছে আমার জন্য। এইদিকে কি করছিস তুই? তে হাত কেটে ফেলবি তো। মন কই তোর? মায়ের কথায় টনক নড়ে উঠতে হুঁশ ফিরলাম। নিচে তাকিয়ে দেখি পেঁয়াজের যাচ্ছে কি তাই অবস্থা করে ফেলেছে। আরেকটুর জন্য হাতের আঙুলটা বেঁচে গেছে। ভাবি মস্করা করে বলল, আমাদের তের মনে হয় মন টিকছে না এই বাড়িতে। বরকে খুব বেশি মনে পড়ছে তাই না তে? খুব বেশি আদর যত্নে রাখে হয়তো বর, আমাদের যত্নটি মনে হয় কম হচ্ছে। ভাবির মুখে এই কথা শুনে একটা জোরপূর্বক হাসির রেখা টানলাম মুখে। মনে মনে ভাবছি, ভাবি খুব যত্নেই রাখেন উনি। চোখের কোন পানিতে ভরে উঠল। ভাবি আর মা রান্না করছে। আরে তে তুমি রেডি হয়ে থাকো, বাকিটা পরে জানলেও হবে। কথাটা বলে ভাবি আর মা ঠোঁট টিপে হাসতে লাগলো। আমি আর কিছু বললাম না। এরা এসব কেন বলছে? নির্ঘাত পাগল হয়ে গেছে। নিজের রুমের দিকে পা বাড়ালাম। আর সকাল থেকে জাঙ্কুকের সময় কাটছে না। সে তার মেডিকেলের কাজও যত তাড়াতাড়ি সম্ভব মেটানোর চেষ্টা করছে। আজ কত রোগীর
প্রেসক্রিপশন লিখতে গিয়ে ওষুধের নাম পর্যন্ত ভুলে যাওয়ার উপক্রম। আর ওইসবের একটাই কারণ, তা হলো তে। এই 4টা দিন যে জাঙ্কুকের কিভাবে কেটেছে তা সে নিজেই জানে। ভেবেছিল তেকে দূরে রাখলে হয়তো তের প্রতি যে মায়া সৃষ্টি হয়েছে তা শেষ হয়ে যাবে, কিন্তু কে জানতো এইভাবে দূরে রাখার কারণে তা কমবে বই কি, আরও যেন উল্টে 1000 গুণ বৃদ্ধি পেল। এই তো 2 দিন আগের কথা। জাঙ্কুক তার রুমে বসে কিছু কাগজপত্র দেখছিল। জাঙ্কুকের বারবার মনে হচ্ছে এই বুঝি তে তার আশেপাশে ঘুরঘুর করছে আর বলছে, এই যে শুনুন না, এখন কিছু খেয়ে নিন, কখন থেকে বসে কাজ করে যাচ্ছেন। বাসার কাজের বুয়া মালতী এই সময় ঘরে ঢুকলো। জাঙ্কুকে উদ্দেশ্য করে বলল, সাহেব কিছু খাবেন? কফি আনুম? মালতী এইবার একটু জোরে বলল, স্যার কফি আনুম? আহ, তে এত কথা বলো কেন? আমি কিছু খাবো না, দেখছো না কাজ করছি। বিরক্তি মাখা কণ্ঠে বলে উঠলাম। মালতী ঠোঁট টিপে হাসতে লাগলো। আর মুহূর্তে জাঙ্কুকের ধ্যান ফিরল যে তে তো নেই বাসায়। জাঙ্কুকের উঠতে বসতে তের নামটাই শুধু মুখে আসছে। জাঙ্কুক মেডিকেলের সব কাজ শেষ করে সোজা তের বাবার বাসায় চলে আসলো। তে আর তার ভাবি বসার ঘরে বসে গল্প করছিল। তখনই কলিং বেজের শব্দ কানে বেজে উঠল তাদের। ভাবি উঠে যেতে চাইলে তাকে যেতে দেয় না তে, কারণ তার ভাবির এখন প্রেগনেন্সির 8 মাস চলছে, তাই তাকে সবসময় শুয়ে বসে দিন কাটাতে হয়। তে গিয়ে দরজা খুলে অবাক হয়ে যায়। সামনে জাঙ্কুক দাঁড়িয়ে। দেখি বোঝা যাচ্ছে সোজা মেডিকেল থেকে এখানে এসেছে। কপালে কানের নিচে গলা বিন্দু বিন্দু ঘাম, চোখে মুখে অস্থিরতা। তের যেন এই জাঙ্কুককে দেখে আবার প্রেমে পড়তে ইচ্ছে করছে। তে তে জাঙ্কুকের 3 নাম্বার ডাকের জোরে ফুঁসে ফিরলাম, আপনি এখানে? জাঙ্কুকের কিছু বলার আগে তের মা সেখানে আসলেন। তেকে ধমকে সুরে বললেন, বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? জামাই এসেছে কই, তাকে ঘরে আসতে বলবি, তা না জেরা করে যাচ্ছে। মা আমাকে উপেক্ষা করে জাঙ্কুকের কাছে গেল, তাকে নিয়ে ভিতরে চলে গেল। আমি এখনো ঠাঁই মেরে দাঁড়িয়ে আছি। আমি বুঝতে পারলাম না জাঙ্কুক নিচে থেকে এ বাড়িতে এসেছে, তার জন্যই মা আর ভাবি তখন অমন করছিল। আপনি এখানে কেন এসেছেন? জাঙ্কুক রাতের খাবার খেয়ে শুয়ে ফোন টিপছিল। তের এমন আহামরি কথায় ভুরু কুঁচকে এলো তার। আমার শ্বশুর বাড়ি, আমি আসবো না তো কে আসবে? জাঙ্কুকের এমন ডোন্ট কেয়ার ভাবের কথায় তে কিছুটা ভরকে যায়। জাঙ্কুকের সামনে এসে কোমরে 2 হাত দিয়ে বলে, দেখুন মিস্টার জিউন জাঙ্কুক, এইটা আপনার বাড়ি না, বুঝলেন? এইটা আমার বাড়ি, তাই এখানে আপনার এরকম ভাব চলবে না। জাঙ্কুক তের কথাতে পাত্তা দিচ্ছে না দেখে তে আরো ভরকে যায়। এক আঙুল খাড়া করে জাঙ্কুকের দিকে তেরে তাকে কিছু বলার আগে জাঙ্কুক তের হাত ধরে এক হ্যাঁচকা টানে জাঙ্কুকের কোলের উপর বসিয়ে দেয়। তে এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, দেখুন দেখাবো। কি দেখাবে? সব দেখতে রাজি বলেই দুষ্ট হাসি দিল জাঙ্কুক। জাঙ্কুকের এমন কথা তের কান দিয়ে যেন ধোয়া বেরোচ্ছে। তার থেকেও সে বেশি অবাক হচ্ছে এই ভেবে যে এই 4 দিনে জাঙ্কুকের এত পরিবর্তন কিভাবে সম্ভব। কি হলো বউ, কি ভাবছো তুমি? জাঙ্কুকের এমন আদরে গলায় বলা কথাগুলো আমি যেন ঠিক হজম করতে পারছি না। আমি কিঞ্চিত হা হয়ে তাকিয়ে আছি তার দিকে। আমাকে এখনো তার কোলে বসিয়ে রেখেছেন। তে, হ্যাঁ, এভাবে তাকিয়ে আছো কেন আমার বউটা? এই লোক নির্ঘাত পাগল হয়ে গেছে। কিছুদিন আগে তো আমাকে 2 চোখে সহ্যই করতে পারতো না, আর আজ কি হলো, এমন বউ বউ করছে কেন? মনে মনে ভাবছে তে। কোল থেকে উঠে সিটকে দূরে সরে দাঁড়ালাম। আমতামতা করে বললাম, আপনার কি হয়েছে? এমন করছেন কেন? কেমন করছি? তের দিকে এগোতে এগোতে বলল, আপনি আমার দিকে এইভাবে এগোচ্ছেন কেন? পিছিয়ে দেয়ালের সাথে পিঠ থেকে গেছে তের। ঢোক গেলে অতি দ্রুত কথা 4টি বলে ফেলল সে। জাঙ্কুক তার গতিতে আমার দিকে এগিয়ে যাচ্ছে। এই দিকে আমি চোখ ছোট ছোট করে একবার তার দিকে তাকাচ্ছি, একবার চোখ বুঝছি। চোখ বন্ধ করেই বুঝতে পারলাম জাঙ্কুক আমার একদম কাছে চলে এসেছে। তার নিঃশ্বাস আমার চোখে মুখে এসে উপচে পড়ছে। কোমরে কারো শক্ত শীতল হাতের স্পর্শ পেয়ে হালকা কেঁপে উঠলাম। পিট পিট করে চোখ জোড়া খুলে সামনে তাকালাম। জাঙ্কুকের বুকের দিকে নজর গেল আমার। তার থেকে অনেকটা খাটো হওয়ায় মাথাটা খানিকটা উঁচু করে তার মুখপানে তাকালাম। 2টো নিশাতুর চোখের দৃষ্টি আমার দিকে। সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। লজ্জারা এসে ভিড় জমাচ্ছে আমার চোখে মুখে।
আচমকা জাঙ্কুক আমার গলায় মুখ গুজে দিল। সাথে সাথে ফ্রিজড হয়ে গেলাম আমি। জাঙ্কুক মুখ তুলে আমার থুতনি ধরে উঁচু করলো, ফু দিল আমার মুখে। অবাধ্য চুলগুলো সামনে থেকে সরে গেল। চোখ বোঝা অবস্থায় মুখে এক চিলতে হাসি ফুটলো আমার। ধীরে ধীরে চোখ খুললাম আমি। জাঙ্কুক মাতাল করা এক হাসি দিলেন, সাথে সাথে আমার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন। কর্কশ কণ্ঠে বলেন, হোয়াট দ্য হেল আর ইউ থিঙ্কিং? চোখ খুলে তাকালাম আমি। তাড়াতাড়ি উঠে বসলাম। এটা কি ছিল? চারদিকে চোখ বোলালাম একবার। আমার মুখে সাথে সাথে বিরক্তি আর হতাশা এসে ভর করলো। এটা স্বপ্ন ছিল? ধুর, ওই ভাবলাম সত্যি সত্যি জাঙ্কুক আমাকে মেনে নিয়েছে, আমাকে এভাবে বলবে যে দে ভালোবাসি তোমায়। স্বপ্নের মাঝেও আমাকে আশা দিয়ে নিরাশ করলো। হাত মুখ ধুয়ে এসে বিছানায় বসলাম। দেয়াল ঘড়িটা জানান দিচ্ছে এখন সকাল 7টা বাজে, কিন্তু কাল বিকেলে তো জাঙ্কুক এসেছিল। তাহলে এখন সে কোথায়? রাতে বা কই ছিলেন উনি? আর আমার রাতের কোনো কথা মনে পড়ছে না কেন? উফ, মাথাটাও অসম্ভব পরিমাণ ব্যথা করছে। এরই মধ্যে ভাবিও চলে আসলো। আচ্ছা ভাবি, কাল কি হয়েছিল? আর না জাঙ্কুক কাল এসেছিল, সেই বা কোথায়? আমি কিছু মনে করতে পারছি না কেন কাল রাতের কথা। তে কাল তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে। তে আর তার ভাবি দুজনেই দরজার দিকে তাকালো। জাঙ্কুক দাঁড়িয়ে আছে, হাতে একটা ফাইল। চোখগুলো লাল, রাতে ঘুমায়নি বোঝা যাচ্ছে। চুলগুলো উস্কো খুস্কো, শার্টের ইঙ্ক এলোমেলো। জাঙ্কুকের এমন অবস্থা দেখে মনে এক অজানা আশঙ্কা এসে বাসা বাঁধলো। উঠে দাঁড়িয়ে এলোমেলো পায়ে তার দিকে এগিয়ে গেলাম। কি হয়েছে জাঙ্কুক আপনার? এরকম হাল কেন আপনার? ঠিক আছেন আপনি? আর আমি কাল কখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমার তো মনে পড়ছে না। জাঙ্কুক নিজেকে শক্ত করলো। আসলে তোমার শরীর দুর্বল ছিল, তাই তুমি জ্ঞান হারিয়েছিলে। হ্যাঁ হাতে জাঙ্কুক ঠিক বলেছে। এর জন্যই জাঙ্কুক কাল তোমায় চেক আপ করে তার চেম্বারে গিয়েছিল তোমার জন্য মেডিসিন আনতে। আমার কাছে কেন যেন জাঙ্কুক আর ভাবির কথার মাঝে একটু খটকা লাগলো। তারা তো আমার মিথ্যে বলবে না, তাই আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম না। জাঙ্কুক আমাকে নিয়ে আজ বাসায় চলে এসেছে। জাঙ্কুককে আজ অন্যরকম লাগছে। সে আমাকে দিয়ে কোনো কাজ করাচ্ছে না। তার থেকে বেশি অবাক করার জিনিস হলো জাঙ্কুক আমাকে বাড়ি ফেরার পর থেকে একটা ধমকও দেননি। এক আলাদা কেয়ারিংয়ে রাখছেন উনি আমাকে। এমনটা মনে হচ্ছে আমার বেলকনিতে বসে বসে ভাবছি, তাহলে কি আমার সকালের স্বপ্ন কোনোভাবে সত্যি হতে যাচ্ছে? মুখে হাসি ফুটলো আমার। একটা কফি শপে বসে আছেন জাঙ্কুক। ডক্টর রহমান তার সাথে কৌশল বিনিময় করে সেখানে। দেখুন মিস্টার জাঙ্কুক, আপনার স্ত্রীর ব্যাপারটা একটু ক্রিটিক্যাল। আপনার স্ত্রীর ছোটবেলা থেকেই ব্রেনে ছোট্ট একটা টিউমার ছিল। সেই টিউমারের জন্য এতদিন কোনো সমস্যা দেখা না দিলেও এখন দেখা দিচ্ছে। টিউমারটি অপারেশন করতে হবে, আর অপারেশনের পর আপনার স্ত্রী তার স্মৃতিশক্তি হারাতে পারে। থমকে গেল জাঙ্কুক। এর মানে তে জাঙ্কুককে ভুলে যাবে? বুকে মোচড় দিয়ে উঠল তার। তে কি তার থেকে দূরে সরে যাবে? বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। সত্যি আমরা কেমন যেন। কাছের মানুষ যখন নিজের কাছে থাকে তখন তাকে দূরে ঠেলে দেয়, কিন্তু যখন বুঝতে পারি মানুষটা দূরে চলে যাচ্ছে তখন তাকে নিজের আপন করার জন্য উঠে পড়ে লাগি। অদ্ভুত। এইদিকে তে গুনগুন করে গান গাইছে আর রুমটাকে সাজাচ্ছে। মিস্টার জিউন, জাঙ্কুক আপনার ঘরের একটা জিনিসও এখন পর্যন্ত আমার টাচ করতে দেননি, কিন্তু আজ আমি এই রুমটাকে পুরো নিজের মতো করে সাজালাম। দেখি আজ আপনি আমায় কি করতে পারেন। কি করছো তুমি তে? ভুরু কুচকে বলে উঠল জাঙ্কুক। কই কিছু না তো। কিছুটা ঘাবড়ে গিয়ে উত্তর দিলাম। দেখি পিছনে কি লুকাচ্ছ? এই কি করছেন? সারুন। তে সরতে নিলে তাকে খপ করে কোমর আঁকড়ে ধরে ফেলে জাঙ্কুক। পেছন থেকে তের হাত সামনে নিয়ে আসে। তে কাচুমাচু হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। তা ম্যাম, আপনি আমার শার্ট নিয়ে কি করছিলেন? হুড় উঁচু করে প্রশ্নতর দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুক। তে চোখ খিচে বন্ধ করে নিচের দিকে মুখ করে আছে। জাঙ্কুকের প্রশ্নের উত্তর সে কি দেবে ভেবে পাচ্ছে না। জাঙ্কুক তো তাকে জাঙ্কুকের জিনিসপত্র ধরতে বারণ করেছিল। তাহলে এখন কি তাকে বকা দিবে, নাকি অন্য কোনো শাস্তি? আমি আপনার জিনিস ধরতে চাইনি, বিশ্বাস করুন। সোফায় পড়েছিল তাই ভাবলাম তুলে কাবার্ডে রেখে দেই। প্লিজ আমাকে কোনো শাস্তি দেবেন না এর জন্য। জাঙ্কুক তেকে ছেড়ে দিল। তের শেষে বলা কথাটা কেন জানি খারাপ লাগলো তার। তে
তে এখনো ভাবে আমি তেকে এইসব ছোট ছোট বিষয়ের কারণে শাস্তি দেব। ভাববে বাই না কেন, এতদিন তো জাঙ্কুক ঠিক এরকমটাই করে এসেছে। জাঙ্কুক তের মুখপানে তাকালো। মেয়েটি কি নিষ্পাপ চাহনিতে না তাকায়? কি করে পারলাম এতদিন তাকে কষ্ট দিতে? জাঙ্কুককে এমন চুপ করে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা লজ্জা পেলাম আমি। আঙ্গুলে শাড়ির আঁচল পেঁচাতে পেঁচাতে ধীর সরে বললাম, আপনি এইভাবে তাকিয়ে থাকবেন না প্লিজ, আমার কেমন যেন লাগে। তের কথায় হাসলো জাঙ্কুক। মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছে সে না কোনো শাস্তি আর না কোনো কষ্ট পেতে দিবে তেকে। এখন থেকে শুধু ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। রাত 1টা। জাঙ্কুক বেলকনির দরজাটার কাছে হেলান দিয়ে আছে। বাইরের জ্যোৎস্নার আলো এসে পড়ছে অন্ধকার ঘরটায়। সেই আলোয় তের মুখটা কোনো অপ্সরার থেকে কম মনে হচ্ছে না জাঙ্কুকের কাছে। তাকিয়ে আছে সে, সেই মুখপানে চোখের কোণে চিকচিক করছে পানি কণা। ভয়গুলো এসে জাঙ্কুকের মনটিকে গ্রাস করছে। ঠিক এই কারণেই জাঙ্কুক কারো মায়ায় পড়তে চায়নি, আর না কারো কাছে যেতে চেয়েছে। ছোটবেলা তার মা তাকে তার বাবাকে ফেলে চলে গিয়েছিল শুধুমাত্র টাকার বিনিময়ে। তারপর থেকে জাঙ্কুক আর কোনো মেয়ের প্রতি বিশ্বাস রাখতে পারেনি। নিজেকে শত আটকে রাখার চেষ্টা করেও পারেনি ওই ঘুমিয়ে থাকা পরিটার মায়ায় পড়তে। এখন যখন তাকে ভালোবাসতে চাইছে তখনই সামনে দেয়াল তৈরি হয়ে গেল তার। কি করবে এখন সে? চোখের কোণ থেকে পানি পড়লো, মুছে দাঁড়িয়ে পড়লো জাঙ্কুক। আমি খুব ভালোবাসবো তেকে, খুব, এত পরিমাণ ভালোবাসবো যে তে তার এই ভালোবাসার কথা কখনোই ভুলতে পারবে না। তের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লো জাঙ্কুক। কিছুক্ষণ তাকিয়ে সেই মায়াবী মুখের দিকে অজান্তেই নিজের ঠোঁট দয় ছুঁয়ে দিল তের কপালে। পাশে গিয়ে ঘুমন্ত তেকে নিজের বুকের সাথে লিপটে নিল জাঙ্কুক। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙলো আমার। চোখ বোঝা অবস্থায় নিজেকে কারো বাহুডোরে আবিষ্কার করলাম। চোখ খুলে খেলাম শক্ট। জাঙ্কুক আমাকে তার বুকে নিয়ে ঘুমিয়েছিল, তাই তো? আমি তো স্বপ্ন দেখছি না, সত্যি। তিনি হয়তো ভুলে আমাকে জড়িয়ে ধরেছে। তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিতে হবে। যদি আবার ঘুম থেকে উঠে বলে বসে আমি তাকে ইচ্ছে করে ধরেছি, সেই ধরনের আরেক ঝামেলায় পড়ব। নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করছে তে। এদিকে জাঙ্কুক যেন আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরছে তেকে। এখন তের হাঁসফাঁস লাগছে। বাবারে, এইভাবে কে জড়িয়ে ধরে? আমার হাড্ডি গুড্ডি সব ভেঙে যাবে। তের এমন নড়াচড়ায় ঘুম ভেঙে যায় জাঙ্কুকের। চোখ মেলে তাকিয়ে দেখে তে নিজেকে ছাড়ানোর জন্য মুসরা মুসরি শুরু করে দিয়েছে। তে! জাঙ্কুকের ডাক শুনে সাথে সাথে থেমে গেলাম আমি। ভীতু চোখে তার দিকে তাকালাম। আমি কিছু। তের ঠোঁট জোড়া দখল করে নিল জাঙ্কুক। বেশ কিছুক্ষণ পর ছাড়লো। এইদিকে তের পরাণ পাখি যায় যায় অবস্থা। নিজের মুখ চেপে ধরে বলা শুরু করে, ছি, আপনি বাসি মুখে আমাকে কিস করলেন কেন? জাঙ্কুক তের মুখ থেকে হাতটা সরিয়ে নিল। তারপর বলল, আমি রাতে ব্রাশ করি ঘুমাই, তোমার মতো না। আমার মুখে কোনো গন্ধ নেই, সব বাজে গন্ধ তোমার মুখে। কি এত বড় কথা, আমার মুখে গন্ধ? তাহলে কিস কেন করলেন আপনি? জাঙ্কুক তের ঠোঁটে নিজের এক আঙুল দিয়ে স্ল্যাট করতে করতে বলল, কি বলবো, সকাল সকাল মিষ্টি খেতে ইচ্ছে হলো যে, বলে একটু বাঁকা আসলো জাঙ্কুক। এই মুহূর্তে তের কি ইচ্ছে হচ্ছে তা তের মাথায় ঢুকছে না। জাঙ্কুককে সরিয়ে ওয়াশরুমে চলে গেল। তে মনে মনে ভাবছে, তাহলে কি উনিও চাইছেন আমাকে আপন করে নিতে? আজকে জাঙ্কুক তাড়াতাড়ি বাসায় ফিরছে। ভেবে নিয়েছে সে তেকে আজ তার সকল মনের কথা বলে দিবে। তাকে যে ভালোবাসতে শুরু করেছে, আপন করে নিতে চায় তাকে, স্ত্রীর মর্যাদা দিতে চায়। আজ সব বলবে, সব। আমি জানিতে তুমিও আমায় ভালোবাসো। আমার ভালোবাসাকে তুমি নিশ্চয়ই গ্রহণ করবে। শুধু আরেক কয়েক মুহূর্তের অপেক্ষা। এইদিকে তে আয়নার সামনে দাঁড়িয়ে কুচি ঠিক করছিল। পেটে কারো উষ্ণ ছোঁয়াতে কিছুটা হকচকিয়ে গেল। আপনি? জাঙ্কুক আরো শক্ত করে জড়িয়ে ধরলো আমায়। ওনাকে ছাড়িয়ে নিলাম। পেছনে ঘুরে তাকালাম আমি। অনেক প্রশ্ন এসে জমা হয়েছে মনে। জাঙ্কুক হয়তো আমার চাহনি দেখে তা বুঝে নিয়েছেন। পরম আয়েশে আমাকে বুকে জড়িয়ে নিলেন।
তে আমি জানি তোমার মনে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমার এমন পরিবর্তনের কারণ কি জানো? শুধুই তুমি। তোমার জন্যই এমনটা সম্ভব হয়েছে। আমি চাইনি নিজেকে কারোর সাথে বাঁধতে, কিন্তু তুমিই আমায় বাধ্য করেছো তোমার মায়ায় পড়তে। না চাইতেও তোমায় ভালোবেসে ফেলেছি। খুব ভালোবাসি তোমায়। আই লাভ ইউ সো মাচ তে। জাঙ্কুক আমাকে ছেড়ে দিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসলেন। একটা ঋণ আমার দিকে বাড়িয়ে বললেন, উইল ইউ বি মাইন তে? আমার চোখে পানি এসে ভরে গেছে। আমি যে বিশ্বাসই করতে পারছি না জাঙ্কুক সত্যি আমাকে ভালোবাসে। কথাটা বলছেন। ভাঙা গলায় বললাম, ইয়েস। বাম হাতটা বাড়িয়ে দিলাম। আমার হাতে রিংটা পরিয়ে দিয়ে আমার হাতে চুমু খেলো। তারপর আমার কোমরটা জড়িয়ে ধরে মাথাটা আমার পেটে রাখলো। তে, আমাকে মাফ করে দাও। অনেক কষ্ট দিয়েছি তোমাকে। বিশ্বাস করো, আমি চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করে চলে যাও, কিন্তু আমি উল্টো তোমার মায়ায় পড়ে গেছি। অনেক বেশি ভালোবাসি তোমাকে তে। তের চোখের কোণে পানি চিকচিক করছে। জাঙ্কুক উঠে দাঁড়ালো। তাদের জীবনে ভালোবাসার নতুন ভাবে সূচনা হলো। দুটি দেহ একে অপরের সাথে আষ্টে পিষ্টে। মন আর দেহ দুটোই এখন একে অপরের সাথে মিলেমিশে একাকার। পরের দিন জাঙ্কুক কাজ থেকে ফিরে এসে দেখলো তে মেঝেতে পড়ে আছে। কোনো কিছু না ভেবেই হসপিটালে নিয়ে গেল। আর ডক্টর জানালো তের অপারেশন খুব শীঘ্রই করতে হবে। আর এতে তে স্মৃতিশক্তি হারিয়েও যেতে পারে, আবার নাও যেতে পারে। ভেতরে তের অপারেশন হচ্ছে, বাইরে সবাই অস্থির হয়ে আছে। জাঙ্কুক চোখ বন্ধ করে এক কোণায় দাঁড়িয়ে আছে। দেয়ালে পিঠ ঠেকিয়ে মনে মনে আল্লাহর নাম নিচ্ছে সে, যেন তে পুরোপুরি সুস্থ হয়ে যায়। ডক্টর বাইরে এসে বলল 24 ঘন্টা সময় লাগবে তের জ্ঞান ফিরতে। একদিন পর তের জ্ঞান ফিরেছে। সবাই এক এক করে তার সাথে দেখা করেছে, শুধু জাঙ্কুক যায়নি। সবার পর জাঙ্কুক কেবিনে আসে, যেখানে তেকে রাখা হয়েছে। কেবিনে আর কেউ নেই। তে চোখ বন্ধ করে রেখেছে, পেট পর্যন্ত তার সাদা চাদর টানা, হাতে সেলাইন। জাঙ্কুক তের পাশে বসে ছোট্ট করে ডাক দিল, তে। তে পিট পিট করে চোখ মেলে তাকালো। জাঙ্কুকের গলা শুকিয়ে আসছে, বুকের ভেতর সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তে কি তাকে চিনতে পারবে? তে তাকিয়ে থাকলো কিছুক্ষণ জাঙ্কুকের দিকে। জাঙ্কুক চুপ করে আছে। জাঙ্কুক, এই একটা ডাক, এই একটা ডাকি জাঙ্কুকের ভেতর তোলপাড় এক নিমেষেই শান্ত শীতল হয়ে গেল। কোনো দিকে না তাকিয়ে সোজা থেকে নিজের বুকে নিয়ে এলোমেলো ভাবে চোখে মুখে চুমু খেতে লাগলো জাঙ্কুক। এসব কি করছেন আপনি? পাগল হয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, সম্পূর্ণ পাগল হয়ে গেছি, শুধু তোমার জন্য। যদি হারিয়ে যেতে তুমি, কি হতো আমার? তোমাকে ছাড়া কি আমি থাকতে পারতাম? আমি তো শুধুই আপনার, শুধুই আপনার, কোথাও হারিয়ে যাব না আমি। তে জাঙ্কুকের কপালে চুমু দিয়ে বলল, আপনি আছেন না আমাকে খুঁজে নেওয়ার জন্য? আমার তুমি, শুধুই আমার তে। আচ্ছা, এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তে তার স্মৃতিশক্তি হারায়নি। আর তোমাদের মনে এই প্রশ্নটাও থাকতে পারে, তের ঘাড়ে কিসের দাগ ছিল, আর বা কিসের রক্তই বা ছিল? বাদর কেটেছিল তেকে। তের স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণে সে ভুলে গিয়েছিল